৪৭তম বিসিএস এর প্রশ্নে অসঙ্গতি, উত্তর না থাকার অভিযোগ, ভুল প্রশ্ন চিহ্নিত করে সবাইকে নাম্বার দেওয়ার দাবি। যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪ জনেরই অবস্থা গুরুতর। মেহেরপুর সীমান্তে ১৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ, মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার সহ ৩ কর্মকর্তা প্রত্যাহার। রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, এস্তোনিয়ার আকাশে রুশ যুদ্ধ বিমান, ন্যাটো সদস্যগুলোর হুঁশিয়ারি। এবং এশিয়া কাপের সুপার 4-এ আজ মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা, ফাইনালের পথে এগোতে চলবে হাড্ডাহাড্ডি লড়াই। আমন্ত্রণ বেলা 11টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এতে অংশ নেয় প্রায় 4.25 লাখ চাকরি প্রার্থী। গুরুত্বপূর্ণ এই পরীক্ষার প্রশ্নে কিছু অসঙ্গতির অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। কয়েকটি নৈর্ব্যক্তিক প্রশ্নে দেয়া অপশনের মধ্যে সঠিক উত্তর নেই। এতে প্রশ্নগুলোর উত্তর দিতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে সময় নষ্ট হয়েছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের। চাকরি প্রার্থীরা বলছেন, প্রশ্নের সঠিক উত্তর না থাকলে কিংবা একাধিক উত্তর থাকলে তা নিয়ে বেশি সময় নষ্ট হয়ে যায়। এ ধরনের প্রশ্নের কারণে প্রার্থীরা পরীক্ষার হলে বসে মানসিক চাপে পড়েন। বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নে এমন অসঙ্গতি গ্রহণযোগ্য নয়। ভুল প্রশ্নগুলো চিহ্নিত করে সেগুলোর নম্বর সবাইকে দিয়ে দেওয়ার দাবি তুলেছেন তারা। তথ্য প্রযুক্তি বিষয়ের একটি প্রশ্নে সঠিক উত্তর নেই বলে অভিযোগ পরীক্ষার্থীদের। পরীক্ষায় অংশ নেওয়া একাধিক চাকরির প্রার্থীরা সঙ্গে কথা বলে জানা যায়, তারা এ প্রশ্নটির সঠিক উত্তর পাননি। অনেকে আবার 4টির মধ্যে কোনো একটি দিয়ে এসেছেন। এতে ভুল উত্তর দেওয়ার জন্য তাদের নম্বর কাটা যাবে। 2024 সালের 28 নভেম্বর 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। 47তম বিসিএস এ মোট সৈন্য ক্যাডার পদের সংখ্যা 3,487 আর নন ক্যাডার পদের সংখ্যা 201। এই বিসিএস থেকে মোট 3,688 জনকে নিয়োগ দেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও থেমে থাকেনি নির্বাচনী কার্যক্রম। ক্যাম্পাসের বিভিন্ন হল, কেন্দ্রীয় জামে মসজিদ, শহীদ মিনার সহ ক্যাম্পাসের বাইরে বিভিন্ন আবাসিক এলাকায় প্রার্থীরা তাদের প্যানেল এবং নিজেদের জন্য ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা লিফলেট বিতরণ ও সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজেদের ইশতেহার বলার মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। শুক্রবার ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে সচেষ্ট থাকেন। প্রার্থীরা ক্যাম্পাসে বিভিন্ন আবাসিক হল, মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ ও শহীদ মিনার ও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টের পাশাপাশি ক্যাম্পাসের আশপাশের আবাসিক এলাকাগুলোতেও প্রচারণা চালান। বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির ও সমন্বয়কদের সমর্থিত প্যানেলকে বিনোদপুর, মির্জাপুর, কাজলা ও মেহেরচণ্ডী সহ বিভিন্ন আবাসিক এলাকার জুমার নামাজের পর সক্রিয়ভাবে প্রচারণা করতে দেখা যায়। ৩৫ বছর পর যখন নির্বাচনটা হচ্ছে, তখন সকল শিক্ষার্থী, সকল প্রার্থীরা নিজ নিজ আগ্রহের সাথে যে কাজগুলো করতেছে, এটা আমাদের জন্য একটা স্বপ্নের বিষয় ছিল। আলহামদুলিল্লাহ সবাই উৎসাহের সাথে নির্বাচনটাকে নিয়েছে। তবে কিছু কিছু ব্যাপারে চ্যালেঞ্জ আছে। এখানে কে কোন প্যানেলের এটা ব্যাপার না, আমরা সবাই মিলে সকল শিক্ষার্থীরাই এবং সকল প্যানেলের শিক্ষার্থীরা গতকাল একমত পোষণ করেছে যে আমরা কোটার জন্য জিরো টলারেন্স, কোনো প্রকার কোটা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না। রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরণে একই পরিবারের 4 জন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের 7ম তলায় এই ঘটনা ঘটে।
আহতদের স্বজনরা জানান, বাসায় পরিবারটির ওই 4 সদস্য থাকেন। শুক্রবার রাতে যখন ঘুমিয়েছিলেন তখন এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা 4 জনই পুড়ে যান। আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। তাদের 4 জনের অবস্থায় গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। Mr. Noodles, amazing taste. বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়ে কারাভোগ শেষ করা 18 বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাত 10:30টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের 147 নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে বিজিবি সদস্যদের হাতে তাদের হস্তান্তর করা হয়। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। কুষ্টিয়া বিজিবি 47 ব্যাটালিয়নের অধীন কাজীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পরে বিভিন্ন মেয়াদে দেওয়া সাজা ভোগ শেষে শুক্রবার রাত 10:30টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা 18 জনের তথ্য যাচাই বাছাই শেষে গাংনী থানায় সোপর্দ করা হবে। ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার, মোহাম্মদপুর থানার পরিদর্শক ও ডিউটি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এসি মেহেদী হাসানকে ডিএমপি সদর দফতরে এবং পরিদর্শক আব্দুল আলিম ও ডিউটি অফিসার এসআই মাসুদুজ্জামানকে রিজার্ভ ফোর্সে যুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি বলেন, প্রশাসনিক কারণে তাদের ডিএমপি সদর দফতর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। ফরিদপুরের সদরপুরে নিজের 5 বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যা করে গলায় রশি দিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে প্রাথমিকভাবে এ ঘটনার কোনো কারণ জানা সম্ভব হয়নি। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম তার শিশু ছেলে হুজাইফাকে গলা কেটে হত্যা করে ফেলে রাখে। পরে তিনি গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশে খবর দেয় এবং সুমাইয়া বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের খাটের ওপর থেকে শিশুটির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ সুমাইয়া বেগম গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে প্রাথমিকভাবে এর কোনো কারণ জানা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পোল্যান্ড, রোমানিয়ার পর এবার ইউরোপীয় দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে গালফ অফ ফিনল্যান্ডের ভাইন্ডলো দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান। এস্তোনিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ফ্লাইট প্ল্যান জমা না দিয়ে এবং ট্রান্সপন্ডার বন্ধ রেখেই 12 মিনিট ধরে দেশের আকাশসীমায় অবস্থান করে তারা। এ সময় অঞ্চলটির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি রুশ পাইলটরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ন্যাটোর বেল্টিক এয়ার পেট্রোল মিশনে থাকা ইতালীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান দ্রুত সাড়া দিয়ে ওই রুশ বিমানগুলোকে প্রতিহত করে। ন্যাটো মুখপাত্র এলিসন হার্ট ঘটনাটিকে রুশ সরকারের বেপরোয়া আচরণের নতুন উদাহরণ বলে আখ্যা দেন। বলেন, এ ঘটনার মধ্য দিয়ে ন্যাটোর দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আবারও স্পষ্ট হয়েছে। ঘটনার পর এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী
মারগুস সাহকনা টালিনে রুশ চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান। একে অভূতপূর্ব উদ্ধত্ত আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিনিয়ত সীমান্তে পরীক্ষা ও আগ্রাসন বাড়িয়ে চলেছে রাশিয়া, যার জবাব দিতে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো ছাড়া উপায় নেই। চলতি বছর এস্তোনিয়ার আকাশসীমা রাশিয়া 4 বার লঙ্ঘন করেছে বলেও জানান তিনি। আফগানিস্তানে তালেবান সরকারের আরোপ করা একের পর এক কঠোর নিয়মকে দিনকে দিন সংকুচিত হচ্ছে নারীদের জীবনযাত্রা, শিক্ষা, ইন্টারনেট, এমনকি এখন বই পড়ার অধিকার থেকেও বঞ্চিত করছেন নারীদেরকে। সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান। শুধু তাই নয়, বন্ধ করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের পাঠদানও। এসব নিয়ম শুধু নারীদের নয়, গোটা আফগান সমাজের ওপরই ফেলছে গভীর প্রভাব। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 4 বছর আগে ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নানা ধরনের নিয়মকানুন জারি করেছে তালেবান সরকার। চলতি সপ্তাহেই তালেবানের সর্বোচ্চ নেতার নির্দেশে অন্তত 10 প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। প্রাদেশিক প্রশাসনের ভাষ্যে অনলাইনে অশ্লীল কন্টেন্ট আর নারী পুরুষের অনৈতিক মেলামেশা ঠেকাতেই এই পদক্ষেপ। এছাড়াও কিশোরী মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ এবং নারীদের বিভিন্ন খাতে কাজ করা বন্ধ করার মতো নানা নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান সরকার। এবার দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। মানবাধিকার ও যৌন হয়রানি সম্পর্কিত বিষয়ে পাঠদানের ওপর একটি নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শরিয়া বিরোধী ও সরকারি নীতির পরিপন্থী বলে মনে হওয়ায় 679টি বইকে উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে তালেবান। নিষিদ্ধ এসব বইয়ের মধ্যে 140টি নারীদের লেখা ও 310টি ইরানি লেখকদের লেখা বা ইরানে প্রকাশিত। নিষিদ্ধ বইয়ের 50 পৃষ্ঠার একটি তালিকা আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। আফগান সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে তারা এখন থেকে 18টি বিষয়ে পাঠদান করতে পারবেন না। নিষিদ্ধ 18টি বিষয়ের মধ্যে 6টি নারীদের নিয়ে, যেমন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অফ উইমেন ইন কমিউনিকেশন অ্যান্ড উইমেন্স সোশিওলজি। অনেকের মতে এসব নিয়মকানুন আফগানিস্তানের মানুষের দৈনন্দিন জীবনে নানাভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে কিশোরী ও নারীরা এসব নিয়মের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 6ষ্ঠ শ্রেণীর পর থেকে তাদের শিক্ষা গ্রহণ নিষিদ্ধ। 2024 সালের শেষ দিকে ধাত্রীবিদ্যা ও মিডওয়াইফারি কোর্সও বন্ধ করে দেয়া হয়। মামদুহা রাইসা, জাগো নিউজ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া কাপ ক্রিকেটের সুপার 4 পর্বের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালের পথে এগোতে চাইবে উভয় দলই। বাংলাদেশ গ্রুপ বি থেকে সুপার 4-এ জায়গা করে নিয়েছে আফগানিস্তানকে পেছনে ফেলে। অপরদিকে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 4-এ উঠেছে শ্রীলঙ্কা। দুবাই স্টেডিয়ামের সাধারণত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কিছুটা সহজ হয়, জিওয়ের প্রভাবও থাকতে পারে, তাই টস জেতা দল প্রথমে ফিল্ডিং নিতে চাইবে। এই ম্যাচে জয়লাভ করলে সুপার 4-এ ফাইনালের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ বা শ্রীলঙ্কা। ফলে দুই দলই নামবে নিজেদের সেরা একাদশ ও সেরা কৌশল নিয়ে। তাই আজকের ম্যাচটি হতে চলেছে জমজমাট। ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে দুই দলের তরুণ ও অভিজ্ঞদের পারফরম্যান্সের দিকে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 47তম বিসিএস এর প্রশ্নে অসঙ্গতি, উত্তর না থাকার অভিযোগ, ভুল প্রশ্ন চিহ্নিত করে সবাইকে নাম্বার দেওয়ার দাবি।
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি 4 জনের অবস্থায় গুরুতর। মেহেরপুর সীমান্তে 18 বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার সহ 3 কর্মকর্তা প্রত্যাহার। রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, এস্তোনিয়ার আকাশে রুশ যুদ্ধবিমান, ন্যাটো সদস্যগুলোর হুঁশিয়ারি। এবং এশিয়া কাপের সুপার 4-এ আজ মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। ফাইনালের পথে এগোতে চলবে হাড্ডাহাড্ডি লড়াই। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।